নারী এখানে একটা বিহঙ্গ বা পাখির দুটো ডানা, একটা ডানা না থাকলে ওরা সম্ভব নয়। তাই আজকের যে আলোচনা সেখানে আমি আরো খুশি হতাম যদি মহিলাদের পাশাপাশি আমাদের ছাত্রদের পাশাপাশি যদি আমাদের ছাত্রও কিছু হতে পারে যে এটা সংকুলান হবে না, বুঝতে পারছি কিছু লিমিটেশন রয়েছে বলে আমাদের ভালো হবে। আর এই ধরনের সেমিনার করার পেছনে এখানকার মানে বেসরকারি কলেজে আমি সবার কাছেই বলি যে এর মতো ছাত্র সংগঠন, ছাত্র ইউনিট খুব কম কলেজেই রয়েছে যারা সদা সর্বদা সক্রিয় রয়েছে এই ধরনের সেমিনার করা ব্যাপারে। আমি আমার কলেজের কথাই বলছি, আমি ওখানকারও গভর্নিং বডির মেম্বার, কিন্তু আমার কলেজে এই মুহূর্তে আমাদের এই কলেজের ছাত্র ইউনিট বা ছাত্র সংগঠনের শক্তি বা সামর্থ্য আমি কিন্তু লক্ষ্য করতে পারিনি। ধন্যবাদ এই কলেজের ছাত্র সংসদের বা ছাত্র সংগঠনের সদস্যদের, যাদেরকে আমি খুব ভালোবাসি, যে তারা এই ধরনের অনুষ্ঠান করে। মাঝে মাঝে আমাকে বলে তারা এই ধরনের অনুষ্ঠান করতে চলেছে, আমি তাদের উৎসাহিত করি, অনুপ্রাণিত করি, হ্যাঁ ঠিকই করছি, এটাই তো করা দরকার। তারা সেইগুলো করে চলেছে। মাঝখানে তো বোধহয় দীঘাতে যাওয়া হয়েছিল, আমি ফেসবুকে দেখেছিলাম, বেশি সাকসেসফুল হয়েছে। তোমরা অনেকেই তো গিয়েছিলে নাকি? সাকসেসফুল হয়েছে। এবং এই ধরনের অনুষ্ঠান বোধহয় এই কলেজে প্রথম। কাকে বলে যে ধরনের অনুষ্ঠান হয়নি বা অন্য কলেজে হয়েছে কিনা আমার জানা নেই। একবার যখন শুরু হয়েছে চলতেই থাকবে। আমাদের আলোচনা যেমন চলতেই থাকবে বিরামহীন ভাবে। কি আউটপুট, এই যে আজকের ইনপুটের কি আউটপুট সেটা আমার জানা নেই, কিন্তু এটা প্রমাণ দেবে এখানকার সেমিনারে অংশগ্রহণকারী পার্টিসিপেন্ট যারা, তারাই কিন্তু এর প্রমাণ দেবে যে হ্যাঁ সেমিনারে থেকেছি, অনেক কষ্ট করেছি, কিছুটা অন্তত জেনেছি। সেই ব্যাপারে সচেতন করার জন্যই এখানে আসা। আগে আমি বলেছি মহিলাদের আমি সম্মান করি, এবং এই বিষয়টা যখন আমাকে বলা হয় আমি উৎসাহ অনুভব করেছি যে যাব এবং কিছু বলার চেষ্টা করব। তো পরন্ত বেলায় বা জানি না কতটা ভালো লাগবে। আমরা কার্ল হেনরিক মার্কসের কথা অনেকেই হয়তো শুনেছি, শোনা হয়নি। মার্কস এঙ্গেলস, মার্কসবাদের যাদেরকে জনক বলা হয়, যুগ্মভাবে মার্কসবাদ। আমি কোন রাজনীতির কথা বলেছি না, কিন্তু মার্কস তো ছিলেন সাম্যবাদী। সবার মধ্যে সমতা, এক সমবোধবাদী সমাজ গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেছেন। আবার মার্কসবাদী তত্ত্ব অনেকের হাতে পড়ে মার্কসবাদী তত্ত্বটাই কি অনেকেই হয়তো ভুলে গেছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। মার্কস ছবিটা অনেকে হয়তো দেখে থাকবে এক মূল বক্তৃতায়, দেখেই মনে হবে কট্টর, খুব বদমেজাজি বলে মনে হয়। কিন্তু মার্কসের এক সহধর্মিনী, তার নাম জেনি সহধর্মিনী, তিনিও বিদেশি মহিলা, মার্কসকে অনেকভাবে সাহায্য করেছেন। সেই মার্কস একদিন একটা কবিতা লিখলেন তার সহধর্মিনীর উদ্দেশ্যে। ভাবতেই পারা যায় না তিনি সহধর্মিনীকে এইভাবে চিঠি লিখতে পারেন। তার বাংলা অনুবাদ হচ্ছে এই, যে নারীদের চোখ দুটি স্বর্গের দিকে থাকে না, নারীদের চোখ দুটি স্বর্গের দিকে থাকে না, বরং স্বর্গ থাকে নারীদের দুচোখে। এই কথা আগে বলতে পেরেছেন আমার জানা নেই। ঠিক যেমন ভাবে আমি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু রণাঙ্গনে ওয়ারফ্রন্ট থেকেও তার সহধর্মিনী এমিলি সেঙ্গেলকে একটা চিঠি লিখলেন, এক লাইনের চিঠি, দেশপ্রেমের এক জ্বলন্ত উদাহরণ। পৃথিবীর ইতিহাসে বোধহয় এই ধরনের ঘটনা নিয়ে এক লাইন। তার বাংলা অনুবাদ হচ্ছে, প্রিয় এমিলি, তোমাকে দেওয়ার মতো কোনো ভালোবাসা আজ আমার অবশিষ্ট নেই, কারণ আমি আমার সমস্ত ভালোবাসা দেশকে দিয়ে ফেলেছি। আর একজন চীনের মার্কসবাদী নেতা, যিনি চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের পুরোহিত ছিলেন, নাম তার ছিল মাও জেদুং। পরবর্তীকালে উচ্চারণ রীতিটা বদলে যাওয়ার ফলে তার নাম হয়েছে মাও জেদুং। তিনিও তার স্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন, নিশ্চয়ই সেটা ছিল লাভ লেটার, এবং তিনি সেখানে লিখছেন, নারী তুমি অর্ধেক আকাশ, নারী তুমি অর্ধেক আকাশ, নও তুমি আজ একা, হাতে হাত ধরো সাহসিকা। কার হাত ধরবে? নারী না? নিশ্চয়ই জানো, পুরুষদের। তার কাউন্টার পার্ট পুরুষদেরই হাত ধরতে হবে। এই কথা তিনি বলেছেন, পুরুষ নারীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তবেই সমাজ এগোতে পারবে। বিবেকানন্দ বলেছিলেন যে সেই জাতির উন্নতি করতে পেরেছে যারা নারীকে শ্রদ্ধা করতে পারে। আর যারা যে জাতি নারীকে শ্রদ্ধা করতে পারে না
তারা কখনোই এগিয়ে যেতে পারে না। আমরা মহিলাদের কিভাবে কেন অসম্মান করি? আমরা নিজেরাই করি, আবেগতাড়িত ভাবে যদি করে থাকি, কিন্তু তার জন্য তো অনুতপ্ত হওয়ার একটা ব্যাপার থেকে যায়। আমরা তা করি না, অনুতপ্ত হই না, অনেক ক্ষেত্রে অনুতপ্ত হই না। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যেন সেই সমান অধিকারের দাবি করতে নেই। নারীদের সশক্তিকরণের ধারণা যেন একটা কাল্পনিক ধারণা, ইউটোপিয়া বলে আমাদের মনে হয়, কিন্তু নয়, এটাই বাস্তব। আমরা প্রাচীন সমাজের ব্যবস্থা দেখেছি, পিতৃতান্ত্রিক সমাজে মহিলাদের অধিকার নেই। ইতিহাসে দেখেছি প্রাচীন গ্রিসে, রোমে অনেক ক্ষেত্রেই মহিলা এবং কৃতদাসদের কোনো নাগরিক অধিকার ছিল না। পাশ্চাত্যের অনেকগুলো দেশেই বিংশ শতকের প্রথম দিকে তারা মহিলাদের ভোটাধিকার দিয়েছে। 1917 সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের পর নারী পুরুষ সমান অধিকার পেয়েছে। 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ, ইউরোপিয়ান আমেরিকান মহিলাদের স্বাধীনতা পেয়েছে 1930 সালে। আর আমরা মহিলাদের সমান অধিকার দিচ্ছি আমাদের সংবিধান 1947 সালে স্বাধীন হওয়ার পর 1950 সালে সংবিধান কার্যকর, সেখানে মহিলাদের সমান অধিকার দিয়েছে। কিন্তু কাগজে কলমে অধিকার আর তার বাস্তবের প্রয়োগ দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক আছে। আমাদের দেশে কিন্তু আইনের অভাব নেই, যথেষ্ট আইন রয়েছে, কিন্তু আইন সম্পর্কে অজ্ঞতা, আইন সম্পর্কে না জানাটাই অনেক ক্ষেত্রে মহিলাদের তাদের কাঙ্ক্ষিত প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। সেই সুযোগ সুবিধাগুলো কোথায় কেমন রয়েছে, কোন আইনে কি রয়েছে, সেটা জানানোর জন্য আজকের এই সেমিনার। আমি অনেক কথাই বললাম, পুরুষ নারী কথা বললাম, সমানে সমানে যেতে হবে। মহিলাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, এটা ঘটনা, এবং আগেও নির্যাতন হয়েছে, আরো ভয়ঙ্কর ভাবে আজকে একটু সূক্ষ্ম কায়দা করে তা করা হয়। পণের নামে, যৌতুক আদায়ের নামে মহিলাদের উপর অত্যাচার করা হয়। যে পুরুষ যে মহিলাকে ভালোবাসে তাকেই অত্যাচার নির্যাতন করছে, যাতে সে তার বাপের বাড়ি থেকে আরো কিছু এনে দিতে পারে। এমন জঘন্য ভিন্ন অপরাধ বোধহয় থাকতে পারে না। পণ প্রথা বিরোধী আইন তৈরি হয়েছে 1961, 1986 এর কিছুটা পরিবর্তন করা হয়েছে, কিন্তু কথা তো একটাই, সেটা হচ্ছে এই, শুধু কি পুরুষ নারীদের অত্যাচার করে? উল্টোটাও তো আমাদের স্বীকার করতেই হবে। আবার ধরো পুরুষরা যদি মহিলাদের শত্রু হয়, অর্থাৎ তারা যদি নির্যাতন চালায়, এই নির্যাতনের পেছনে নারীরাও কি নেই? বিভিন্ন হাউসহোল্ড অর্থাৎ বিভিন্ন পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলাদের উপর যখন অত্যাচার হচ্ছে, সেই গ্লানি, সেই অপমান সহ্য করতে না পারে মহিলারা আত্মহত্যার পথকে বেছে নিচ্ছেন। এবং সেক্ষেত্রে একটু তলিয়ে দেখলে দেখা যাবে যে তার স্বামী যত না অত্যাচারের সঙ্গে যুক্ত রয়েছে, শাশুড়ি মা কিংবা ননদ যুক্ত রয়েছে। প্রথম কথা হচ্ছে আজকের এই আলোচনা, এটাই হচ্ছে মূল সূত্র। এখানেই রয়েছে কন্ট্রাডিকশন। আগে এই কন্ট্রাডিকশন বা অন্তর দ্বন্দ্বটা, যেটা বৈপরীত্য রয়েছে, সেই বৈপরীত্যকে আগে দূর করতে হবে। একটা সহজ উদাহরণ দিই, যখন কোন প্রথার ব্যাপারটা এসে গেল, এদের মতো নিন্দনীয় আর হতে পারে না। একটা ঘটনার নামগুলো কাল্পনিক, চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু বাস্তব ঘটনা। এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের মা ঠাকুরুন, মানে পরিবারের কর্তৃক যিনি আছে, তার এক ছেলে এক মেয়ে। ছেলে ডাক্তার, মেয়ে অধ্যাপিক। এবার বয়স বাড়লে যা হয়, বিয়ের জন্য তোড়জোড়, ঘটকদের আনাগোনা। মেয়ের ক্ষেত্রে ঘটক এসে অনেক ভালো ভালো পাত্র, যোগ্য পাত্র নিয়ে এসেছে। তো মা ঠাকুরুন বলছেন যে হ্যাঁ, এটা তো দেখলাম সব ঠিকই আছে, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি বাবু, আমি কোনো পণ দিতে পারবো না। খুব ভালো কথা, দেখে মনে হতে পারে প্রগতিশীল, অত্যন্ত প্রগতিশীল, সম্মানের যোগ্য, সম্মান তাকে দিতেই হবে। কারণ কি হিসেবে তিনি বললেন, আমার মেয়ে যথেষ্ট পড়াশোনায় ভালো, অধ্যাপিকা হয়েছে, তার জন্য যে পাত্র এসেছে সেও যোগ্য, কিন্তু আমি আমার মেয়ের জন্য কোনো পণ দেব না, কারণ সে তো চাকরি করে, সে তো স্বাবলম্বী, তো তাকে কারোর উপর নির্ভর করে থাকতে হবে না। আর আমি এই পণ কথা কিন্তু ঘোরতর বিরোধী, আমি কোনো পণ দিতে পারবো না। আমার মেয়ে এমনি আমি বিয়ে দিতে পারবো, কোনো পণ
দেওয়াটা আমার মধ্যে নেই। ঘটক একটু ক্ষুব্ধই হলো, কারণ ঘটকের কাজ তো তাই এই পক্ষ থেকে ও পক্ষ থেকে কিছুটা কমিশন নেয়, আর তাছাড়া তো কাজ নেই। তারপর যোগাযোগ হয়ে গেলে ঘটককে সবাই মিলে যায়। এবার কিছুদিন পরে ছেলের জন্য পাত্রী খুঁজছেন তিনি। ছেলে ডাক্তার, পাত্রী যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, এমনও হতে পারে যে তিনিও ডাক্তার, এমনকি হতে পারে তিনিও ইঞ্জিনিয়ার, এমনও হতে পারে। এবার সেই ঘটকই আবার এসেছে। তো ঘটককে তিনি বলছেন, আমার ছেলের মতো ব্রিলিয়েন্ট আর কেউ নেই, অনেকেই আমার ছেলের খুব নাম করে, তো আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি। হ্যাঁ, সরকারি ভাবে জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক না থাকার কারণে আমাকে বেশ কিছু টাকা দিয়ে তাকে ডাক্তারি পড়াতে হচ্ছে, কিন্তু এখন সে ডাক্তার। এমন ডাক্তার চাকরি যদি নাও পায়, কাজে নিতে বসে থাকলেও তার ডাক্তারি চলে উঠবে, ডাক্তার বসে থাকেন, চলতেই থাকে। তো তার জন্য যোগ্য পাত্রী শুধু নয়, তুমি দেখো এমন বাড়ির মেয়ে যাকে বলতে হবে না কিন্তু পাওয়া যায়। ঘটক মাথা ঠিক রাখতে পারলো না, বললেন মেয়ের বেলায় আপনি তো বললেন যে পনির বিরোধী, কিন্তু আপনি ছেলের বেলায় বলছেন যে দেখো সেই রকম যাকে না জানলেই পাওয়া যায়। আজকালকার ছেলেদেরও হয়েছে এমন ধরনের, আমার কোনো দাবি নেই। মেয়ের বাড়ি ভাবে এরকম উদার, এরকম প্রগতিশীল জামাই পাওয়া তো আকাশের চাপ, কিন্তু তিনি বলে দিচ্ছেন আমার কোনো চাহিদা নেই, আমার কোনো নেই, কিন্তু বাবা যদি কিছু চান তবে আমি না বলতে পারি। তাহলে সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই যে কন্ট্রাডিকশন রয়েছে একটা মহিলার মধ্যে, কন্ট্রাডিকশন রয়েছে। মেয়ের বেলায় তিনি বলছেন যে যৌতুকদের ব্যাপারে ঠিকই বলছেন, 100 ভাগ, আবার ছেলের ব্যাপারে তিনি বলছেন পঞ্চায়েত। তো উচ্চ শিক্ষিত যাদের কোনো অভাব নেই, আর কিন্তু যৌতুক দেওয়া হতো। যৌতুকটা কিসের জন্য দেওয়া হতো? যে নবদম্পতিকে কাজ চালানোর জন্য কিছু যৌতুক দেওয়া হতো, তাদের প্রয়োজন থাকে সেই সময়, বিয়ের পরই প্রয়োজন থাকে, তাই তাদের দেওয়া হতো। কিন্তু ঘুরে ফিরে সেই পণ এবং পণের জন্য বধূ হত্যা, বধূ নির্যাতন, মৃত্যু, অনেক কিছুই হচ্ছে। এবং এটা আগেও হতো, এখনো হচ্ছে। আইন তৈরি করার পর আরো সূক্ষ্মভাবে হচ্ছে, আরো চতুরভাবে হচ্ছে। শুধু এটা প্রকাশ পাচ্ছে মিডিয়ার জন্য। মিডিয়া না থাকলে এত কিছু প্রকাশ পেত না। মেয়েদের হাহাকার, মেয়েদের দীর্ঘশ্বাস, মেয়েদের অসম্মান, মেয়েদের মৃত্যু আকশার ঘটত। কিন্তু এই ব্যাপার সচেতনতা আমাদের দরকার। আমার মনে পড়ে যে শেষ শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজ মারা গিয়েছিলেন। 14টি সন্তানের তিনি জননী ছিলেন। মমতাজের ছেলে মেয়ের সংখ্যা ছিল 14, কিন্তু 37 বছর বয়সে তিনি মারা যান। সেই শোক সহ্য করতে না পেরে সেই 1632 সালে শাহজাহান পৃথিবীর 8ম আশ্চর্য তাজমহল তিনি তৈরি করে গেছেন। যখন আমরা আমাদের দেশে দেখছি যে একজন সম্রাট তার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না, তাকে বেঘরে প্রাণ দিতে হলো, সেই সময় শোনা গেছে সুইডেনের রাজা রানী এই প্রসূতি অবস্থায়, সন্তান সম্ভব অবস্থায় এমন সমস্যা দেখা দিল, তিনি ফ্রান্স থেকে ডাক্তারকে নিয়ে এলেন তার চিকিৎসার জন্য। ফারাক এইখানে। আমাদের দেশের সম্রাট দিনকে ডাক্তার ঠিক করতে পারতেন না, তিনি কিন্তু কোনো ব্যবস্থাই নেননি। তার জন্য মমতাজকে এত কম বয়সে মারা যেতে হলো। আর সেই সময় সুইডেনে দেখা গেল যে ডাক্তার, তার সুইডেনে কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না, তিনি ফ্রান্স থেকে জাহাজ করে ডাক্তারকে আনলেন নিজের পত্নীর চিকিৎসা করার জন্য। সুচিকিৎসায় পত্নী সুস্থ হয়ে উঠল। এই কন্ট্রাডিকশনটা কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে। আমরা বারবার বলছি এগিয়ে যাওয়া দরকার, এগিয়ে যাওয়া দরকার, নারী তুমি এগো, আমরা তোমার পাশে আছি। কিন্তু বাস্তবে দেখা যায় যে নারীরা তাদের নিজেদের সশক্তিকরণ বা ক্ষমতায়নের প্রশ্নে নীরব, অনেকটা পারিবারিক শান্তি রক্ষার জন্য। আর যতই মহিলারা মুখ বুঝে এই অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করবেন, অত্যাচারের মাত্রা তত বাড়বে। আরেকটা গল্পের কথা, গল্পটা অনেকদিন আগেকার গল্প। তখন মহিলা শ্রমিক হয়েছে বিভিন্ন জায়গায়, যারা মহিলাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য যথেষ্ট বদ্ধপরিকর তৎপর। একটি পাড়ায়
এক মহিলা রাত 12টা-1টার সময় চিৎকার চেঁচামেচি করে, বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো মহিলারা বলে কি ব্যাপার, বুঝতে পারেন যে স্বামী বোধহয় মারছে না। ইংরেজদের কথা আছে হোয়াইট ব্যাটারি, অর্থাৎ স্ত্রীকে প্রহার করা, মারা। অনেকটাই নেশার অবস্থাতে, নেশার জন্যই করে থাকে। তো মহিলারা প্রতিদিন শুনছেন, তাকে উপেক্ষা করছেন, ইগনোর করে যাচ্ছেন। ওটা হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো সে থাকতে পারে না। কারণ যখন কি রাত্রি চিৎকারটা হয়, সকালবেলা দেখা যায় সব ঠিক, বাজারে যাচ্ছে, শপিং মলে যাচ্ছে, সবকিছুই করছে। কিন্তু ওই রাতেই হলেই 12টা-1টার পর তারা বুঝতে পেরেছে ওই সময় ওই পুরুষ নেশা করে এসেছে। নেশা করলে তো কোনো জ্ঞান থাকে না। তো এইভাবে ও দিনের পর দিন হচ্ছে, মেয়েরা সহ্য করতে পারলো না, বলে এর একটা বিল হওয়া দরকার। সবাই একজন হলো, সেই চিরাচরিত অস্ত্র কি বলা যেতে পারে, ঝাড়ু এবং ঝাঁটা ইত্যাদি নিয়ে, জানি না হাতে লাঠি সোটা ছিল কিনা, নিয়ে সবাই তককে তককে আছে, কোন সময় চিৎকার হবে সেই সময় গিয়ে গিরবেন। এক শাস্তি ব্যবস্থা মানে দেবেন, কয়েকটা দেবেন স্বামী। যখন কিছু 12টা-1টার পর আবার চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। এরা থাকতে পেল না, সবাই জোটবদ্ধ হয়ে মহিলা সমিতি গেল, গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। দরজাটা খুলে ফেলাতে এর লাঠিকে ঢুকে পড়েছে মারতে। কি আশ্চর্য, যাকে এতক্ষণ পর্যন্ত মারা হচ্ছিল সে দরজাটাকে আগলে বলছি, এটা আমার হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, তোমরা এই ব্যাপারে নাম বলাও কেন? আর এই মহিলা যে স্বামীর উপর অত্যাচারকে মানতে পারে না, সম্ভাব্য আক্রমণকে রুখে দেওয়ার চেষ্টা করছে, সেই মহিলা কিন্তু প্রতিদিন তার স্বামীর কাছে মারধর খাচ্ছে, সব সহ্য করছে, কিন্তু কাউকে বলেন। অসহ্য হলে মাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যারা বাঁচাতে গেছে কে বলছে তোমাদের এখানে কি, এটা তো আমার ঘরের ব্যাপার, এখানে তোমরা নাক গলাও কেন? আর কি করবে মহিলারা? এই কথা শোনার পর জাতি বাঁচাতে এসে তার মুখেই যদি এই কথা শুনে থাকে, তখন তার ওখান থেকে চলে গেল। এইরকম যদি মহিলারা হয়, তাহলে লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, নির্যাতন বাড়বে না কমবে? এটাকে উৎসাহিত করা হবে না তারা অনুপ্রেরণা পাবে না পাবে না? এবার বলি মহিলাদের ক্ষমতায়নের কথা। আমার প্রেক্ষিতটা কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট। মডার্ন সোসাইটির আমরা সবাই সদস্য। অনেকে আমরা নিজেদেরকে আল্ট্রা মডার্ন বলি, কেউ বলি আমরা পোস্ট মডার্ন, অনেকেই বলি নানান কথায় আমরা নিজেদেরকে আরো বেশি প্রগতিশীল বলি। কিন্তু এই প্রগতিশীলতা আমাদের রক্ষণশীলতাকে কি ভেঙে দিতে সত্যিকার পাচ্ছে? আজও অনেক উচ্চশিক্ষিতা মহিলা ভোট দেওয়ার সময় জিজ্ঞেস করে তার স্বামীকে, কি গো কাকে ভোট দেবো? এটা কি নারীত্বের অপমান নয়, তার শিক্ষার অপমান নয়? আমি শিক্ষা লাভ করেছি, আমার বিবেকের স্বাধীনতা রয়েছে, আমার ফ্রিডম অফ চয়েস রয়েছে, আমি যাকে ভালো লাগবে আমি তাকে ভোট দেবো। ভোট দেওয়ার সময় কেন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করবো যে কাকে ভোট দেবো? আমি স্বামী এখানে নির্দেশ দিয়ে দেয় কর্তৃত্ব ভালোর জন্য, তাকে কে ভোট দিয়ে আসে কেন? না, মহিলাটি ভাবে এতে পারিবারিক শান্তি থাকবে। দ্বিতীয়, আর কেউ না দেখুন, ওপরওয়ালা দেখছে কতখানি প্রতিভক্তি। তাহলে এত কিছু পড়াশোনার পর এটা আমার কাছে সবচেয়ে বেশি গৌরবের যে আমরা যে সময় পড়তাম সে সময় আমাদের এমএ ক্লাসের পুরুষের সংখ্যা বেশি, মহিলা কম। কিন্তু আজ আমি ইউনিভার্সিটিতে গেলে দেখি পুরুষের দু একজন পেছনে বসে রয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে কোথায় বসে আছে, আর বেশিরভাগ মহিলা। তার মানে হচ্ছে উচ্চ শিক্ষায় মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছে। আমাদের দেশে সামরিক বাহিনীতে মহিলারা পাইলটে যোগদান করেছে 3 জন। প্রথম মহনা সিং, ভাবনা খান, আর হচ্ছে আরেকজনের নাম অবনী চতুর্বেদী। এই 3 জন মহিলা পাইলট আজ জেট বিমান চালাচ্ছে, সামরিক বাহিনী বিমান চালাচ্ছে, বোমারু বিমান চালাচ্ছে। আর অন্যদের কথা, এই যে চন্দ্রযান অভিযান হলো, এই সাফল্যের মূল কারিগর কিন্তু একজন মহিলা। আমরা তার নাম দেখেছি, পেপারে পড়েছি। তা এত কিছু থাকা সত্ত্বেও কেন তারা এগোতে পারছে না? একটা কথা হচ্ছে এই, আমরা সবসময় মহিলাদের বলি তুমি কি জানো। এই অপবাদটা সহ্য করতে হবে, তাই কোনো দায়িত্ব নিতে তারা চায় না। কারণ কোন সিদ্ধান্ত যদি পরিবারের এসে যদি খারাপ হয়, তখনই অভিযোগের আঙুল উঠবে তাদের উপর, বলবে তোমাদের জন্য, তোমার এটা বলার জন্য এটা করতে দিয়েছে। তাই তারা সাহস করে কোনো সিদ্ধান্ত নিতে পারে।
তাহলে বড় কথা হচ্ছে যে ক্ষমতায়নের ক্ষেত্রে, এই সচেতনতা লাভ করার ক্ষেত্রে মেয়েদের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা কিন্তু অনেক বেশি জরুরি। সঠিকভাবে কি তারা সিদ্ধান্ত নিতে পারে, এটা একটা কথা এসে গেছে আমাদের কাছে, যে মহিলাদেরকে প্রথম স্বাধীনতা দিয়েই চলবে না, সেই স্বাধীনতাকে প্রয়োগ করার উপযুক্ত ক্ষেত্র থাকতে হবে। আর মহিলারা নিজের মুক্তি, নিজেদের স্বাধীনতা এককভাবে কখনো আদায় করে নিতে পারে না, কারণ আমাদের এই সমাজ, মডার্ন সোসাইটিতে এখনো পর্যন্ত পুরুষদের আধিপত্য রয়েছে। এই আধিপত্যের বেড়াজাল থেকে নিজেদেরকে বের করে আনতে হবে, তার জন্য সচেতনতা, তার মধ্যে ওই নারী মুক্তি। তাহলে মেয়েদের স্বাধীনতা লাভ করাটা মানেই কিন্তু মেয়েদের ক্ষমতায়ন নয়। আমি স্বাধীনতা পেয়ে গেলাম এবং স্বাধীনতার কোনো সীমা নেই, আমি যথেচ্ছ ভাবে স্বাধীনতা ভোগ করলাম, সামাজিক বিশৃঙ্খলাই ডেকে আনে। তা মহিলাদের এই ভাবনা চিন্তাটুকু থাকা দরকার যে আমরা যে সিদ্ধান্ত নিতে পারছি, স্বাধীনতা লাভ করছি, এটাই কিন্তু মহিলাদের ক্ষমতায়ন নয়। যখন নিজের প্রচেষ্টায়, নিজের অধিকার বলে নিজেই সমাজে নিজের প্রতিষ্ঠা পেয়ে যাব, অনেকে বলবে হ্যাঁ দেখেছো এমন নেই, কজন বা আছে, সেটাই হচ্ছে মহিলার কাছে ক্ষমতায়ন। সেগুলোই হচ্ছে মহিলাদের কাছে ক্ষমতায়ন। অর্থাৎ নিজের চেষ্টায় নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, এবং এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, বিশেষ করে মহিলাদের, যে সচেতন থাকতে হবে কোন অধিকার আমরা ভোগ করতে পারি কিংবা কোন অধিকার ভোগ করতে পারি না। এখন এই যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা বলছি, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। মহিলারা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, অনেক সময় তার সঠিক হয়, আবার অনেক সময় তার বেঠিক হয়। শুধু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাই কিন্তু ক্ষমতায়ন না। একটা উদাহরণ দিই, এটা কিন্তু নামটা কিন্তু গোপন করে বলছি, সত্যিকারের ঘটনা কিন্তু নামটা কাল্পনিক, আমি দিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় যখন আয়লা হয়েছিল, আমরাও তার ভুক্তভোগী হয়েছে। আয়লা পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকার মানুষ আয়লায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় এক মহিলা 24 পরগনায় আয়লায় সবকিছুই হারিয়েছে, নিজের ভাই আর নিজের বিধবা মা বেঁচে রয়েছে, সহায় সম্বলহীন, কোনো কাজ করতে পারছে না। তখন সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, যেটা নারীত্বের অপমান, সেটা হচ্ছে পতিতাবৃত্তি। সে বাল বনিতা হয়েছে, এবং এই বাল বনিতা থাকাকালীন অবস্থায় তার কিছু সঞ্চয়, উপার্জনের কিছু সঞ্চয় তার ভাই পড়াশোনার জন্য পাঠায়। ছোট্ট একটা বাড়ি তৈরি করার জায়গা, একটা ছোট্ট জায়গা কিনে সেখানে একটা বাড়ি তৈরি করে বিধবা মা থাকবেন, এটা করে সে। এখন প্রশ্ন হচ্ছে এই যে সে সিদ্ধান্ত নিল যে পতিতা বৃদ্ধিতে, এটা সে নিজের ইচ্ছায় নিয়েছে না পরিস্থিতির চাপে পড়ে নিয়েছে? তাহলে বাইরের চাপ তার এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কতখানি প্রভাব বিস্তার করছে তা সহজেই আমরা অনুমান করতে পারি। যদি এমন সুযোগ থাকতো যে আয়লায় ক্ষতিগ্রস্ত মানুষের সরকার থেকে অর্থ সাহায্য করা হবে, ছোট জমি কিংবা বাড়ি তৈরি করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে, মায়ের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিংবা ভাই পড়াশোনার খরচ বিখরচে হোস্টেলে থেকে পড়াশোনার খরচ সরকার থেকে করবে, তাহলে কি সেই মহিলা এই ধরনের সিদ্ধান্ত নিত? সে নিতে বাধ্য হয়েছে, সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে, তার জন্য ওই পথে যেতে সে বাধ্য হয়েছে। তাহলে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই কি ক্ষমতায়ন? সে যদি কোনো পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়, তাহলে কি তাকে ক্ষমতায়ন বলা হবে? এই ক্ষমতায়ন নারীর মর্যাদা সম্মানকে কি এগিয়ে নিয়ে যাবে, না নারীর সম্মান আরো বেশি নষ্ট, অসম্মান পাবে? এটাও আমাদের মনে রাখা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একজন মহিলা বিচারপতি ছিলেন, নারী আন্দোলনের ক্ষেত্রে তার বিরাট ভূমিকা ছিল। বিশেষ করে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সাম্যের জন্য, পুরুষ মহিলা সমান, এইসব মামলায় তিনি মহিলাদের পক্ষে রায় দেবেন, যেহেতু মহিলারা পক্ষে রায় দেওয়াটা ছিল যুক্তিযুক্ত, তাই তিনি রায় দিলেন। নাম ছিল তার রুথ ব্যাডার গিন্সবার্গ। রুথ ব্যাডার গিন্সবার্গ তিনি যে কথাটা বলেছিলেন, সে কথাটার মতো আর লিঙ্গ সাম্য বা জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে আর কেউ বোধহয় বলে যেতে পারেননি। সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি হিসেবে তিনি বলেছিলেন, আমি মহিলাদের জন্য কোনো অন্যায্য দাবি কিন্তু করছি না। তিনি তার রায় বলছেন, শুধু আমি আমার ভাইদের বলছি যে আমাদের গলা থেকে আপনারা পাড়া নামিয়ে।
ভাই মানে পুরুষতান্ত্রিক সমাজকে তিনি উদ্দেশ্য করে বলছেন, ভাইরা আমাদের গলা থেকে আপনাদের পাগুলো নামিয়ে নিন। কারণ বিশ্বজুড়ে এই মহিলাদের গল্প শুধু বঞ্চনা, শুধু বৈষম্য, শুধু যন্ত্রণারই ভালোবাসা। এই কথাটা তিনি বলেছেন যে প্রত্যেক মহিলার জীবনে রয়েছে যন্ত্রণা, রয়েছে বৈষম্য। তো এইটার জন্য পুরুষদেরকে মহিলাদের যেন গলা টিপে ধরা হয়েছে, আমাদের গলা থেকে পাটা দয়া করে নামা, তাহলে আমরা এগোতে পারবো। এটাই প্রমাণ করে দিচ্ছে যে বিংশ শতকে পুরুষরা কিন্তু মহিলাদের দাবি রেখেছে। আর 21 শতাব্দীতে মডার্ন সোসাইটির কথা বলছি, তাতে যে খুব একটা রকম ফের হয়েছে তা কিন্তু নয়। অত্যাচার অনেক বেড়েছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বিধানসভায় দাঁড়িয়ে বলছিলেন যে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন বেড়েছে, সারা ভারতবর্ষে বেড়েছে, পশ্চিমবঙ্গে বেড়ে স্বীকার করে নিয়েছেন সত্যি বাড়ছে। তাদের যুক্ত হচ্ছে অনার গিরি, এটা নতুন বিষয়। পারিবারিক মান সম্মান রক্ষার জন্য ভাই বোনের গলা কেটে দিচ্ছে, যেহেতু তাদের অমতে অন্য কাউকে বিয়ে করেছে। ধরে আবার মুন্ডুটাকে নিয়ে থানায় এসে হাজির যে আমি একে খুন করছি, অনার গিরি, আমার পারিবারিক সম্মান। ভারতবর্ষ বিভিন্ন জায়গায় হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, কিছু আগে পশ্চিমবঙ্গেও হয়েছে অনার গিরি। এর জন্য আমাকে রোধ করার জন্য আলাদা করে কিছু আইন এই মধ্যে তৈরি হয়নি। সেটা ফৌজদারি দণ্ডবিধি আইনের খুনের অভিযোগে অভিযুক্ত তাকে করা হচ্ছে, কিন্তু এই ব্যাপারগুলো রয়েছে, নির্যাতন হচ্ছে। অর্থাৎ নারীদের ক্ষমতায়ন, নারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি, নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেখানে একটা বড় ধরনের তহবিল থাকবে, যে তহবিল থেকে নির্যাতিত নারীকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই যে কিছুক্ষণ আগে বলা হলো যে ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে যে একটা তৈরি হয়েছে, যে প্রহিবিশন, প্রিভেনশন, প্রহিবিশন এন্ড রিড্রেসাল ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স, এইটা 2005 সালে যেটা হয়েছে,